জানো তো বন্ধুরা, কিছু কিছু মানুষ আমাকে সবসময় চায় ভেঙে চুরে দুমড়ে মুচড়ে ফেলে দেবে এবং সবসময় যেন তাদের পায়ের তলায় আমি থাকি। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো ফ্রেন্ড, বহুদিন পর সকালবেলায় এই যে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট নিয়ে বসেছি তোমাদের সাথে প্রথমেই। তো আজকে হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে একদম বিকেল অবধি শেয়ার করব। আশা করছি তোমরা ভিডিওটা একদম মজা নিয়ে দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? তো ভিডিওটা তোমাদের আশা করছি ভালোই লাগবে। আর অনেক দিন পর যেহেতু সকাল থেকে একটা রুটিন আমি শেয়ার করছি তোমাদের সাথে, বহুত দিন ধরে করা হয় না ঠিকঠাক মতো, তো ভাবলাম চলো আজকে মোটামুটি সকাল থেকে একটা বিকেল অবধি মানে ভিডিও ক্লিপ নেওয়ার একটা সুযোগ পেয়েছি, তো করেই ফেলি। তোমরা জানো যখন যেরকম ভিডিও আমি আর কি করতে পারি, আমার টাইম হয়, আমি সেই রকমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। একদম ডেলি রুটিন ধরা বাঁধা যে সকাল থেকে বিকেল অবধি আমি তোমাদের দেখাতে পারবো প্রত্যেক দিন, এরকমটা না। যখন যেরকম সময় হয় তখন সেরকমই আর কি করি। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা একটুখানি খেয়ে নিলাম ডিম দিয়ে, আর হচ্ছে ব্রেড দিয়ে ভেজে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে। তো এটা খেয়ে এখন হচ্ছে চলে এসেছি তোমার হচ্ছে আজকে একটা তোমাদের জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমি নিজের হাতে লাগিয়েছি। তো একটা হচ্ছে গাছ, সেটা হচ্ছে কি গাছ বলো তো? এই যে এটা হচ্ছে উচ্ছে গাছ, তোমরা দেখলেই সবাই বুঝতেই পারছো। তো এই উচ্ছে গাছটা আমি লাগিয়েছিলাম। তো এখান দিয়ে অনেক গাছই লাগিয়েছি, হেলাঞ্চা শাক ওই যে পাশেই দেখতে পাচ্ছ, পুঁই শাক গাছ আছে, কুমড়ো শাক আছে। তো আমি ভাবলাম কি যে এই যে উচ্ছে গাছটা মানে একটা গাছ সবে হতে না হতে এত সুন্দর উচ্ছের কড়া পড়েছে, তোমাদের কি বলবো। তার মধ্যে এই যে একটা বড় হয়েছে তো ছিঁড়ে ফেললাম, কেননা আবার দেখছি এত বড় হয়ে গেছে তো একটুখানি পোকা ধরে গেছে। এর আগেও 4-5টা হয়েছিল এরকম বড় বড়, মানে ভাবছিলাম যে বড় বড় হোক তারপরে ছিঁড়বো। ও মা, যখন অনেক বড় করতে যাই তখন পোকা হয়ে যায়, তো ওই কারণে এবার হচ্ছে এটা অল্প ছোট থাকতেই আমি ছিঁড়ে নিলাম। তো যাই হোক, এই যে গাছের উচ্ছে নিজের হাতে আর কি লাগিয়েছিলাম, সত্যিই ভীষণ ভালো লাগছিল। তো এদিকে তারপরে দেখো আজকে হচ্ছে আমাদের দুপুরবেলা রান্না হবে তোমার হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছ অনেকেই হয়তো খেতে চায় না, আবার অনেকেই কিন্তু খেতে চায়। তো পাঙাশ মাছটা যেহেতু ভীষণ পরিমাণে তেল থাকে, একটা তেলের জন্য অনেকেই খেতে চায় না, কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তবে প্রায় খাই না আমরা, বহুদিন পরপরই এক একদিন খাই, ঠিক আছে? এবার অনেক দিন পর তো একটু ইচ্ছেই করে যে না চলো খাই। তো সেটাই হচ্ছে ব্যাপারে, বেশি তেলাক্ত মাছ না খাওয়াটাই উচিত। আর এইদিকে দেখো এই যে উচ্ছেটা আমি এই ফ্রিজে রেখে দিলাম, আর রান্নাঘর থেকে সব কেটে টেটে গুছিয়ে নিয়ে এসেছি। সকালবেলা থেকে যে আজকে কত কাজ করেছি সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারছি না, কারণ এত কাজ যদি আমি শেয়ার করতে চাই ব্লগ হয়ে যাবে প্রচুর বড়। আর এত বড় ব্লগ শ্যুট করার মতো আমার ফোনে মানে জায়গা নেই। আমি এই জন্য তোমাদের বড় বড় ব্লগ আর কি দিতে পারি না, সত্যি কথা বলতে একদমই আমার জায়গা থাকে না। আমি একটা ব্লগ শ্যুট করি, এডিট করি, ছাড়ি, তারপরে ওটা ডিলিট করে আবার একটা ব্লগের জন্য প্রস্তুতি করি। তো এই কারণে আমি তোমাদের ডেলি ব্লগও দিতে পারি না, নাহলে আমি ডেলি ব্লগও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম যদি আমার ফোনে জায়গা থাকতো। তো মেন সমস্যা, আমার ফোনে একদমই জায়গা নেই বন্ধুরা, প্রচুর প্রচুর কম জায়গা, তো ওই কারণে হয় না। যাই হোক, এদিকে দেখো আমি এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে অনেক দিন পর আমি উনুনে এসেছি, প্রায় ধরো 15-20 দিন তো হবেই। তো এতদিন পর আমি উনুনে আজকে রান্না করছি। অ্যাকচুয়ালি এখন ঝড় বৃষ্টির সময়, শুধু বৃষ্টি আসে আর এত হাওয়া দেয় রান্না করতে বসলে, কি বলবো, ওই কারণে ঠিকঠাক মতো রান্নাই হয় না উনুনে। তো আজকে একটুখানি দেখলাম ওয়েদার ভালো আছে, চলো রান্না করা যাক, ওই কারণে একটু উনুনে এসেছি। আর এদিকে আমার মেয়ে আম মেখে শুধু বলছে টেস্ট করে দেখো। আমি তো টেস্ট করেছি, করতে মানে গিয়ে আমার মুখ চুখ বেঁকে গেছে। সত্যি কথা বলতে এইরকম টক তো আমরাও ওদের মতো বয়সে খেতাম, আমাদের টকই লাগতো না। এখন যখন ওই বয়সটা পার করে চলে এসেছি তখন তো আর কোনো প্রশ্নই ওঠে না, তাই না? এখন চিনি দিয়ে গাদা দিয়ে মাখালেও চিনির তবু মনে হয় কি টক। তো আমি আমার মেয়েকে বলছি যে বাবা আর একটু চিনি দে, খাওয়া যাচ্ছে না। ও বলছে না, দারুণ হয়েছে দারুণ, কারণ আর চিনি দেবো না, একটু টক না খেলে ভালো লাগে না। তা আমি বলছি তাহলে তুই খা, আমার আর খেতে হবে না, কারণ এত টক আমি খেতে পাচ্ছি না। চিনি আর একটু মোটামুটি দিলে আর কি আমার কাছে ঠিক হবে। তো ও বলছে ঠিক আছে দাঁড়াও, তাহলে আমি একটু খেয়ে নিই, তারপরে আমি তোমার জন্য দিচ্ছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খেয়ে নে, তারপরে একটুখানি দিয়ে আমাকে মেখে দে। ততক্ষণে আমি রান্নাবান্নাগুলো একটুখানি সেরে নিই, কারণ এদিকে রান্নাও করছি, এদিকটা আবার মানে আম মাখাও না ঠিক খেয়ে পোষাচ্ছে না। তাই আমি বলছি ঠিক আছে তুই মেখে রাখ, আমি পরে খেয়ে নেব। তো যাই হোক চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। রান্নাবান্না কমপ্লিট করে স্নান দান করে কখন যেন ঘুমিয়ে পড়েছি, না খেয়ে দেয়ে মাথাও আঁচড়ায়নি, মানে এত ক্লান্ত লাগছিল আমার, আমি না শুয়ে পড়েছি কখন যেন। তো শুয়ে কি বলবো, ফটাস করেই একদম ঘুমিয়ে পড়েছি। তো
এখন বাজে কটা জানো? এখন প্রায় বাজে 4টে। তো এই 4টের সময় উঠে মেয়েকে আমি ডাকাডাকি করছি। আমি দেখি মেয়েও পাশ দিয়ে শুয়ে পড়েছিল। মানে আমি তো শুয়ে পড়েছি, আর ঘুম যখন ভেঙেছে তখন উঠে দেখছি আমার মেয়েও পাশে শোয়া। মানে ও অলরেডি ঘুমিয়ে পড়েছে, খাওয়াই হয়নি আমাদের। তো এই যে ঘুমের থেকে উঠে মাথাটা আঁচড়ে সবে বসলাম ভাত নিয়ে, বেড়ে নিয়েছি এই যে ভাত। তো আগের দিনের একটু পনির দিয়ে আলু পটল রান্না করেছিলাম, আর আজকে হচ্ছে তোমার মাছের ঝোল আছে, এই যে কষা কষা করে দেখতেই পাচ্ছ এরকম কষা কষা করে রান্না করেছি। আর আছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছের তেল, সাথে শশা, আর কালকের একটুখানি তোমার টক ছিল। মানে আমের টক প্রায়ই হয় রান্না, যদি একটু থেকে যায় তাহলে সেদিন আর হয় না। তো এই দিয়েই খাওয়া দাওয়াটা মোটামুটি সেরে ফেলবো। আর এইদিকে দেখো মেয়েকে ডেকেই যাচ্ছি, মোটে উঠছে না। তো যাই হোক, মেয়ে চোখ ডলতে ডলতে অবশেষে চলে এলো। অ্যাকচুয়ালি কী বলো তো, দুপুরবেলা একটু আম মাখা খাওয়া হয়েছে, তো এবার আম মাখাটা খেলে দেখবে অনেক সময় খিদে পায় না, খিদেটা আর কি নষ্ট হয়ে যায়। তো ওই কারণে যাই হোক ভাবলাম যে রান্নাবান্না করে এসছি, তাহলে একটুখানি শুই। সারাদিন সকাল থেকে প্রচুর খাটাখাটনি গেছে, যেহেতু কাঁচা ঠাচা অনেক কিছু। তো ওই কারণে না কখন যেন ক্লান্ত হয়েই ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এদিকে আমার খাওয়া প্রায় হতে চললো, আর আমার মেয়ে এখনও দেখো মাছের তেল দিয়ে ভাত এখনও মাখাই হচ্ছে না। আর আমি তো ওকে ভাত সব সময় মেখে দিই, খাইয়েও দিই, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, এখন ওকে বলি সব সময় তুই একা একা একটু চেষ্টা কর, কারণ এখন আর এত হলে হয় না, এতটা করে দিলে। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া তো কমপ্লিট করেছি, করে এই যে দেখো তোমাদের বলছিলাম না যে কী কাজ, এই যে দেখো সকালবেলা উঠে সমস্ত আশিবাসি করে তারপরে তোমার ওই রান্নাবান্নাগুলো করে এই বিছানাগুলো একদম রোদ্রে দিয়েছিলাম। রোদ্রে দিয়ে একদম শুকিয়ে ঝেড়ে ঠেড়ে ধুলোবালিগুলো সুন্দর করে এই যে বিকেলবেলা খাওয়ার পরে আর কি এই তোশকটা আমি নিয়ে এলাম ঘরে। তো সত্যি কথা বলতে তোশক দুদিন পর পর তুলে যদি আমি না ঝাড়ি মানে ভীষণই বিরক্তি লাগে, আর দুদিন পর পর চাদরও যদি আমি চেঞ্জ না করি ভীষণ সমস্যা হয়। তো যাই হোক, ওই কারণে তোমার হচ্ছে যে শীতকালেই রোদ দিতে হবে এর কোনো মানে নেই, গরমকালেও কিন্তু রোদ দেওয়া যায়। ঠিক আছে, আমি কিন্তু গরমকালেও রোদ দিই। অনেকে এবার বলবে যে গরমের সময় যদি তুমি রোদ দাও তাহলে কি করে হয়, ঘুমাতে পারবে? তো সত্যি কথা বলতে আমি যখন মানে দেবো তো দেবই, কারণ গরমে আমি আরও বেশি করে দেবো, এত ধুলোবালি মানে এই নিয়ে শোয়া যায় না। যাই হোক, ক্লান্ত হয়ে গেছি বিছানা ঠিক করতে করতে, তারপরে একটু পা দুলিয়ে ফটাস করে ভাবলাম না তো বেশিক্ষণ পা দুলালে চলবে না, কারণ আমার কাজ এখনও প্রচুর বাকি আছে। এই সমস্ত করতে করতে কিন্তু প্রায় 5টা, সাড়ে 5টা, 6টা বাজতে যাচ্ছে। এখন হচ্ছে ঘরটাকে আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি, বিকেলবেলা বুঝতেই পারছো বিকেলের তো ঘর ঝাড় দেওয়া বাকিই থাকে। তো এদিকে দেখো আমি ভিডিও করতে করতে কখন যে ক্যামেরাটা এরকম উল্টো হয়ে গেছে, দেখেছো? আমার মতো ভিডিও কেউ করতে পারো বলো তো? কখন যেন উল্টো হয়ে গেছে আমি নিজেও জানি না। তো যাই হোক, ঝাটফাট দিয়ে ফাইনালি এই যে ঘরটা এবার গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করতে আমি পেরেছি একদম। এই যে এইবার আমার ঘরটা ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। আর খাট যদি ফ্রেশ না থাকে তাহলে তো একদমই ভালো লাগে না। আর দেখো জামা কাপড়ের এইখান দিয়ে একটা দড়ি ছিল, সেই দড়িতে মেয়ের জামা কাপড়গুলো সব থাকে বেশিরভাগই, তার মধ্যে ওর বাবা দু একটা রেখে দেয়। আর এই যে এইখানটায় এখন গরমে যেহেতু এইখানটায় ফ্যান আছে, তো ওই জন্য খাবার দাবারগুলো এখানে এনে এখানেই খাওয়া হচ্ছে। গরমে কি করবো বলো, রান্নাঘরে খেতে পাচ্ছি না। আর এই দিকটায় যে দেখো আমার মেয়ের হাতের কাজগুলো দেখাচ্ছি তোমাদের, এই যে এঁকেছে, আমিও হেল্প করি, ও হেল্প করে। তো আঁকা ঠাকা তো ওকে দিই না, শেখেও না, ওই ফোন দেখে যেটুকু করে ওটুকুই মোটামুটি হয়ে যায়। আর সাথে আমি তো আছি, একটু হেল্প করি। চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে কিছু কথা বলি, ঠিক আছে? তো কথাটা হচ্ছে গিয়ে যে কিছু কিছু মানুষ না চায় সবসময়, জানো তো, আমি দুঃখে থাকি, কষ্টে থাকি, অভাবে থাকি। সত্যি কথা, যখন আমার দুঃখ কষ্ট দিনগুলো গেছে আমি না প্রত্যেকটা মানুষকে চিনেছি, সত্যি বলছি আমি তোমাদের। আর আমি মনে করি প্রতিটা মানুষের জীবনেই না সুখের থেকে বরঞ্চ দুঃখটা আসা ভালো, কারণ সেই দুঃখের সময় তুমি প্রতিটা মানুষকে খুব ভালোভাবে চিনতে পারবে। তো আমি হচ্ছে সেই রকম একটা মানুষ, আমার যখন দুঃখের দিন ছিল না, তখন না আমি সত্যি কথা একদম প্রতিটা মানুষকে হাড়ে হাড়ে চিনতে পেরেছি। তো এটাই হচ্ছে বলবো, অনেকেই চায় এখন একটু যেহেতু ঠাকুরের আশীর্বাদে ভালো আছি, তো অনেকেই প্রচুর হিংসা করে, প্রচুর হিংসা চায় সবসময় আমাকে মানে দুমড়ে মুচড়ে একদম ফেলে দিতে, কিন্তু আমি এখন আর সেটাকে ভয় পাই না। এখন আমি না লড়তে শিখে গেছি, সত্যি কথা বলতে। একটা সময় ছিল যে যেটা বলতো মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বললেও না আমি না মানে ঘরে গিয়ে শুধু কাঁদতাম, ভীষণ কষ্ট পেতাম, ভেতর থেকে এত কষ্ট লাগতো তোমাদের কি বলবো। সত্যি সেই সমস্ত দিনও আমার গেছে। এখন না আমি সত্যি কথা নতুন করে বাঁচতে শিখেছি। তো এই যে দেখতে পাচ্ছ খোলা আকাশ, এই খোলা আকাশের মতো এখন আমি কিন্তু বাঁচি, সত্যি কথা বলতে। তো এখন কে কি বলছে, কে কি ভাবছে, এতে আমার কোনো আসে যায় না। আমি একটা জিনিসই বিশ্বাস করি, আমি যদি নিজে ঠিক থাকি আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তোরা হিংসা করার কর, ভগবান যদি কপালে দুঃখ দেয় সেটা যেরকম কেউ নেয় না, সুখটা দিলেও কেউ নিতে পারে না।